এবার আমরা ডিসকাস করব হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি যে টেট হতে চলেছে আপনাদের জিটি এবং পিজিটি টেট। ঠিক আছে, জিটি এবং পিজিটি যে টেট আপনাদের হতে চলেছে গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে, তো তাদের জন্য এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ প্যাডাগজি সেকশন থেকে আপনাদের টোটাল 50 নম্বর কভার করছে। টোটাল 50 নম্বর আপনাদের আসছে। তো আজকে আমি আপনাদের একটা প্রথম ক্লাস অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি থেকে একটি ক্লাস আপনাদের প্রোভাইড করলাম। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন ক্লাসটা দেখে। তো এখানে আমরা বেশ কয়েকটি প্রশ্ন নিয়েছি, তো প্রশ্নগুলোর কারেক্ট আনসার কী হবে এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে এই কারেক্ট আনসারগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন দেরি না করে আমরা আজকের এই যে গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য যে আপনাদের এক্সাম হবে তার অতি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন কনসেপ্ট সহ আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, প্রথম ক্লাস এডুকেশন সাইকোলজি টপিকটা নিয়ে। তো এখানে দেখুন প্রথম প্রশ্ন কি দিয়েছে, এডুকেশন সাইকোলজি ইজ কনসার্ন উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, অর্থাৎ শিক্ষাগত মনোবিজ্ঞান নিচের কোনটির সাথে সম্পর্কিত। ঠিক আছে, দ্য লার্নিং প্রসেস, দ্য লার্নিং সিচুয়েশন, না অল অফ দ্য অ্যাবাভ। এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে একটু ভাবুন তো। এডুকেশনাল সাইকোলজি, তো সাইকোলজিটা কাজ করবে, সাইকোলজিটা এখানে বলছে এডুকেশনাল সাইকোলজি হবে। তো যেহেতু এডুকেশনাল সাইকোলজি হবে, তো এডুকেশনাল সাইকোলজি হতে গেলে এখানে কী থাকতে লাগবে, এডুকেশন থাকতে লাগবে। আর যদি এডুকেশন থাকে মানে শিক্ষা, তো শিক্ষা আমরা কাকে দেব, আমরা শিক্ষা দেব কি লার্নার্সকে আমরা দেব, কারণ ছাত্রদেরকে আমরা কি করব এডুকেশন দেব, ছাত্রদেরকে শেখাবো, ছাত্রদেরকে এডুকেশন দিতে হবে এবং ছাত্রদেরকে দেব যে ছাত্রদেরকে কি করে দেব তার একটা প্রসেস লাগবে, পদ্ধতি লাগবে। ছাত্রদেরকে দুম করে শিক্ষা দেবো, স্কুলে যাব পড়াবো সেটা তো হয় না, সেটা প্যাডাগজিক্যাল সিস্টেম আছে, একটা লার্নিং প্রসেস আমাদের জানতে হবে এবং একটা লার্নিং সিচুয়েশন বা লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আজকে একটা খোলা বাজারে গিয়ে আপনি যদি শিক্ষাদান করা শুরু করেন তাহলে এখানে কিন্তু সেই মাছ বাজারে আপনার সেই খোলা শিক্ষাকে গ্রহণ করবে না। তার জন্য একটা কী করতে হবে, নির্দিষ্ট একটা লার্নিং সিচুয়েশন আপনার ক্রিয়েট করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমার এই ক্ষেত্রে কী হবে, অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পারছেন। নেক্সট প্রশ্ন দেখি, তো এই প্রশ্নের আনসার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, ইয়েস। তো তারপর দেখি মেন্টাল হাইজিন ইজ কনসার্ন উইথ এ মেনটেন্যান্স অফ মেন্টাল হেলথ অ্যান্ড দ্য প্রিভেনশন অফ মেন্টাল ডিসঅর্ডার, হু সেড দিস। মানসিক পরিচ্ছন্নতা, মানসিক স্বাস্থ্য বজায় রাখা এবং মানসিক ব্যাধি প্রতিরোধের সঙ্গে জড়িত, এই কথাটা কে বলেছিলেন? তো এই ধরনের যেগুলো কোটেশন বা বিভিন্ন সাইকোলজিস্টের বিভিন্ন উক্তি, কোন সাইকোলজিস্ট কী কথা বলেছিলেন, এগুলো কিন্তু আপনাদের জানা খুব আবশ্যক, কারণ এখান থেকে 2 নম্বর 4 নম্বর আপনাদের আসবে, কিছু কিছু কোড দিয়ে দেবে যে এই কথাটি কে বলেছিলেন। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু আসবে। তো এখানে দেখুন, এখানে কি বলেছে, মেন্টাল হাইজিন ইজ কনসার্ন উইথ দ্য মেনটেন্যান্স অফ মেন্টাল হেলথ অ্যান্ড দ্য প্রিভেনশন অফ মেন্টাল ডিসঅর্ডার। এই কথাটা কে বলেছিলেন? কার কার জানা আছে তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, জানা না থাকলে আমরা বলে দেবো, কোনো ব্যাপার নেই। তো এটা বলেছিলেন হার্টফিল্ড, এটা মনে রাখবেন, হার্টফিল্ড এই কথাটা বলেছিলেন, যিনি একজন এডুকেশনাল সাইকোলজিস্ট ছিলেন। তো তারপর দেখি পরবর্তী প্রশ্ন কি দিয়েছে আমাদের, অ্যাটেনশন মে বি ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ক্লাসেস অ্যাকর্ডিং টু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। নিচের কোনটি অনুসারে মনোযোগকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি? মনোযোগ যেটা রয়েছে অ্যাটেনশনকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করি কিসের ভিত্তিতে? কারেক্ট আনসার কী হবে, ইন্টারেস্ট ইন লার্নিং, ইন্টারেস্ট ইন অ্যাটেনশন, নেচার অ্যান্ড স্পেশালিটি, নাকি অল অফ দ্য অ্যাবাভ? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে আমাদের কি নেচার অ্যান্ড স্পেশালিটি, কারণ অ্যাটেনশনটা মনোযোগ, আগেই বলেছিলাম যে মনোযোগ আমরা তখনই দেব যখন একটা এনভায়রনমেন্ট থাকবে, যখন সেই মনোযোগ দেওয়ার মতো একটা এনভায়রনমেন্ট যখন থাকবে, একটা পরিবেশ যখন থাকবে, এই শেখার মতো উপযুক্ত পরিবেশ যখন থাকবে তখন আমরা মনোযোগ দিতে পারবো পড়ার ক্ষেত্রে। যদি আমি একটা মানে হইচই হাল্লা চিৎকার হচ্ছে এরকম জায়গায় গিয়ে যদি এই পড়াশোনার প্রতি অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে আমি কোনো জিনিস অ্যাটেনশন করতে পারবো না। সুতরাং এনভায়রনমেন্ট আমার প্রয়োজন লাগবে প্রত্যেকটা জিনিসে অ্যাটেনশন দিতে গেলে। তো এনভায়রনমেন্ট থেকে আমি কি বলতে পারি, নেচার, এটা একটা হচ্ছে প্রকৃতি। সুতরাং এই ক্ষেত্রে নেচার অ্যান্ড স্পেশালিটি হবে আমার এই ক্ষেত্রে কারেক্ট আনসার।
নেক্সট প্রশ্ন দেখুন কারেক্ট আনসার কী হবে। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার and it is intimately related to education because it brings changes in the days of a child. মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান এবং এটির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, কারণ এটি শিশুদের মধ্যে ড্যাশ পরিবর্তন আনে। শিশুদের মধ্যে কিসের পরিবর্তন আনে? কনসিয়াসনেস, সোল, মাইন্ড না বিহেভিয়ার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার আপনাদের জানা উচিত। তাড়াতাড়ি কমেন্ট করুন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কার কার জানা রয়েছে ভাই। Psychology is the science of behavior and it is intimately related to education because it brings changes in the days of a child. তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি ভাবুন। মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। মনোবিজ্ঞানটা কি? সাইকোলজিটা কি? সাইকোলজিটা হচ্ছে আচরণের বিজ্ঞান এবং এইটার সঙ্গে শিক্ষা খুব ঘনিষ্ঠভাবে জড়িত। ঠিক আছে, মনোবিজ্ঞানের সঙ্গে শিক্ষা খুব ঘনিষ্ঠভাবে জড়িত। শিক্ষাটা খুব ঘনিষ্ঠভাবে জড়িত কারণ এটা শিশুদের মধ্যে কিসের পরিবর্তন করে? আমরা জানি শিশুদের মধ্যে কী পরিবর্তন করে? বিহেভিয়ার পরিবর্তন করে। ঠিক আছে, তো এডুকেশন, হোয়াট ইজ এডুকেশন যদি বলি তাহলে এক কথা ডেফিনেশন যদি দিই তাহলে আমরা কী দেবো? এডুকেশন ইজ নাথিং বাট ইটস মডিফিকেশন অফ বিহেভিয়ার। শিক্ষাটা আসলে কিছু না, শিক্ষাটা হচ্ছে আচরণের পরিবর্তন ঘটানো। ঠিক আছে, তো এটা কারেক্ট অ্যান্সার হবে বিহেভিয়ার। তো বিহেভিয়ার রিলেটেড দেখুন এখানে কী বলেছে দেখি, একটু আমরা তার একটু হাইলাইট একটু দেখি। Psychology is the science of behavior and it is intimately related to education because it brings changes in the behavior of a child. মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান এবং এটি শিক্ষার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত কারণ এটি শিশুদের আচরণে পরিবর্তন আনে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কী দিয়েছে দেখি। সাইকোলজি গিভস এডুকেশন দ্য থিওরি অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস দ্যাট এভরি চাইল্ড হ্যাজ ডিফারেন্ট মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড লার্নার্স উইথ এ ডিফারেন্ট স্পিচ। অর্থাৎ সাইকোলজি কী করে আমাদের এডুকেশন দেয় এবং একটা তত্ত্ব দেয়। কিসের তত্ত্ব? এই যে ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের একটা তত্ত্ব আমরা এখান থেকে পাই। আর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কথাটা শব্দের অর্থ কী দাঁড়াচ্ছে? যে প্রত্যেকটা শিশুই কিন্তু আলাদা আলাদা। প্রত্যেকটা শিশু তারা নিজের মতো তারা শিখতে পারে, তারা বিভিন্ন গতিতে শেখে, নিজের মতো করে তারা শেখে, বিভিন্ন দিক দিয়ে তারা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস হয়। কি দিয়েছে দেখি। মনোবিজ্ঞান শিক্ষাকে স্বতন্ত্র পার্থক্যের তথ্য দেয়। স্বতন্ত্র পার্থক্য মানে যে ব্যক্তিগত পার্থক্য বলেছিলাম, এই ব্যক্তিগত পার্থক্যের তথ্য দেয় যে প্রতিটি শিশুর বিভিন্ন মানসিক ক্ষমতা থাকে। প্রত্যেকটা শিশুর কিন্তু আলাদা আলাদা আর ডিফারেন্ট মেন্টাল ক্যাপাসিটি থাকে, মানসিক ক্ষমতা থাকে এবং এটা বিভিন্ন গতিতে শিখে। এখন আমার ক্লাসে 10 জন শিশু আছে, তো 10 জনের মধ্যে 10 জন যে খুব ভালো শিখবে, একলগে শিখবে সেটা কোনো কথা নয়। কেউ হয়তো খুব তাড়াতাড়ি শিখে নিচ্ছে, কেউ হয়তো একবারের জায়গায় 2বার বোঝানোর পর বুঝেছে, কেউ হয়তো 3বার বোঝানোর পর ধীর গতিতে বুঝতে পেরেছে। এইভাবে মানে বিভিন্ন গতিতে শিক্ষার্থীরা শিখতে পারে। এই কথাটা কে বলেছে? সাইকোলজি। Psychology had challenged the spirit of education and it gives new meaning to learning in the classroom. মনোবিজ্ঞান কী করেছে? শিক্ষার মনোভাব পরিবর্তন করেছে। মনোবিজ্ঞান কী করেছে? শিক্ষার মনোভাব পরিবর্তন করেছে এবং এটি শ্রেণীকক্ষে শেখার একটি নতুন অর্থ দেয়। ঠিক আছে, মনোবিজ্ঞান কী করছে দেখুন। সাইকোলজি হ্যাড চেঞ্জ দ্য স্পিরিট অফ এডুকেশন। শিক্ষার যেটা মনোবিজ্ঞান ছিল, শিক্ষার যেটা মনোভাব, এটা কিন্তু সাইকোলজি পরিবর্তন করেছে অলরেডি এবং ইট গিভস নিউ মিনিং টু লার্নিং ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ সেটা ক্লাসরুমের মধ্যে নতুন একটা অর্থ দেয়। এই কিছু রিলেটেড কিছু টপিক যদি আপনার জানা থাকে, তো এই কনসেপ্ট যদি জানা থাকে কিছুটা, তখন আপনারা কী করতে পারবেন? কারেক্ট আনসার করতে পারবেন। উই আর কনসিয়াস অফ মেনি থিংস অ্যারাউন্ড আস বাট উই ক্যান পে অ্যাটেনশন টু অনলি। কি বলেছে? আমরা আমাদের চারপাশে অনেক কিছু সম্পর্কে সচেতন, কিন্তু আমরা মনোযোগ দিতে পারি। উই আর কনসিয়াস অফ মেনি থিংস অ্যারাউন্ড আস। আমাদের আশেপাশে কিন্তু অনেক জিনিস রয়েছে, অনেক বস্তু রয়েছে, আমরা সব ব্যাপারে কী রয়েছি? সচেতন রয়েছি, কিন্তু আমরা অ্যাটেনশন দিতে পারি শুধুমাত্র 1 of them, 2 of them, 3 of them, a very few of them। এখানে একটু ভাবুন তো কারেক্ট আনসার। সাইকোলজির ব্যাপার তো একটু ভাবুন এবং কারেক্ট আনসার করুন, আপনারা পারবেন। কি হতে পারে কারেক্ট আনসার? এটা আমরা আমাদের চারিপাশে কি ঘটছে কি না আমরা কি করতে পারি? সব কিছু ব্যাপারে সচেতন থাকি, কিন্তু আমরা এক সময়ে একটা জিনিস মাথায় রাখুন, আপনারা জানেন আমরা এক সময়ে
একটা জিনিসের প্রতি অ্যাটেনশন দিতে পারি। একসঙ্গে যদি দুটা জিনিসের প্রতি অ্যাটেনশন দিই তাহলে কিন্তু আমার জিনিসটা 100% সাকসেস হবে না। আমরা বলি না একসঙ্গে দুটো কাজ হয় না, একসঙ্গে আমাদের একটাই কাজও করতে হয়। আমি যদি কম্পিউটারে টাইপ করি একটা জিনিস, কম্পিউটারে আমি একটা ডাটা এন্ট্রি করছি, তো কম্পিউটারে ডাটা এন্ট্রি করতে করতে আমি কি খাতা কলমে লিখতে পারবো? একসঙ্গে আপনি কম্পিউটারে টাইপ করতে পারবেন এবং খাতা কলমে লিখতে পারবেন, বা আপনি অন্য কিছু একটা গল্পের বই পড়তে পারবেন। আপনি কম্পিউটার ধরে একটা ডাটা টাইপ করছেন, একটা ম্যাথসের ক্যালকুলেশন করছেন আপনি কম্পিউটারের মাধ্যমে, আর এই সময় আপনি কি একটা নোবেল যে কোনো একটা গল্প পড়তে পারবেন। একসঙ্গে আমরা দুটো জিনিসে মনোযোগ দিতে পারি না। অ্যাটেনশন আমাদের সবসময় একটি জিনিসের প্রতি, আমরা অনেক জিনিস আমরা সচেতন থাকি, কিন্তু কে কী বলছে, কে কী করছে, সব জিনিস আমাদের মাথায় আসে, কিন্তু আমরা অ্যাটেনশন দেই এই সবগুলোর মধ্যে যে কোনো একটার প্রতি আমরা কী করি, অ্যাটেনশন দেই। সুতরাং এটা কারেক্ট আনসার হবে ওয়ান অফ দ্যাম। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে। হোয়াট ইজ দ্য এইম অফ এডুকেশনাল সাইকোলজি? ওয়াও, শিক্ষাগত মনোবিজ্ঞানের লক্ষ্য কী? হোয়াট ইজ দ্য এইম অফ এডুকেশনাল সাইকোলজি? টু হেল্প to understand the unique nature and behavior of its individual in educational situation, to help to get job, to help to know individual differences of parents, all of the above। এক্ষেত্রে কারেক্ট আনসার কী হতে পারে? এডুকেশনাল সাইকোলজির এম কি? আমাদের বলতে হবে এডুকেশনাল সাইকোলজির যে এম রয়েছে, এমটা কি সেটা আমাদের বলতে হবে বা জানতে হবে। প্রথমত দেখুন, এখানে দেখুন টু হেল্প টু গেট জব, টু হেল্প টু গেট জব, আমরা চাকরি পাওয়ার জন্য, চাকরি পাওয়াতে সাহায্য করা, এটা আমাদের এডুকেশনাল সাইকোলজি বলেছে? কখনো না। আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সম্বন্ধে জানবো, ঠিক আছে, কিন্তু প্যারেন্টসের নয়, এটা মাথায় রাখুন। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সম্বন্ধে আমাদের জানতে হবে, কিন্তু এই প্যারেন্টসের আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স জানবো না। আমরা জানবো আমরা যে ছাত্রছাত্রী আছে তারা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস হয়, তাদের বিষয়ে আমাদের জানতে হবে। সুতরাং প্যারেন্টস আমরা জানবো না, সুতরাং এটা ক্যান্সেল হলো। এটা যদি ক্যান্সেল হয় তাহলে অল অফ দ্য অ্যাবাভ ক্যান্সেল হবে। 100% কারেক্ট আনসার অপশন নাম্বার এ। তো অপশন নাম্বার এ কী বলেছে দেখি, শিক্ষাগত মনোবিজ্ঞানের লক্ষ্য বা এডুকেশনাল সাইকোলজির এইমটা কী দাঁড়ালো? টু হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিক নেচার অ্যান্ড বিহেভিয়ার অফ ইটস ইন্ডিভিজুয়াল অ্যান্ড এডুকেশনাল সিচুয়েশন, শিক্ষাগত পরিস্থিতিতে প্রত্যেকটা ব্যক্তির ব্যবহারের প্রকৃতি সম্বন্ধে জানতে সাহায্য করা, এটা হচ্ছে শিক্ষাগত মনোবিজ্ঞানের একটা লক্ষ্য। নেক্সট দেখি, সাইকোলজি হ্যাজ বিন নাও ডিফাইন্ড এজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার হুইচ ইনক্লুড, মনোবিজ্ঞান এখন আচরণের বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করা হয় এবং এটি কি অন্তর্ভুক্ত করে? কনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড, বোথ দ্য কনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস, নাকি অল অফ দ্য অ্যাবাভ? সাইকোলজি হ্যাজ বিন নাও ডিফাইন্ড এজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার। সাইকোলজিকে বর্তমানে ডিফাইন করা হয় যে সাইকোলজি হচ্ছে একটা সায়েন্স অফ বিহেভিয়ার, অর্থাৎ এটা মনোবিজ্ঞান হচ্ছে এখন আচরণের বিজ্ঞান। তো এই আচরণের বিজ্ঞানের মধ্যে কী কী জিনিস ইনক্লুড রয়েছে বা অন্তর্ভুক্ত রয়েছে? এখানে কনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড দুটোই কিন্তু এখানে ইনক্লুড রয়েছে। সুতরাং কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার সি, বোথ দ্য কনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস মাইন্ড, অর্থাৎ সচেতন এবং অচেতন মন এই দুটাই কিন্তু এই বিহেভিয়ারের মধ্যে, আচরণের মধ্যে রয়েছে। কারণ কোনো জিনিস আমরা আচরণ করি যেটা সচেতন মনে, অর্থাৎ জেনে বুঝে কোনো কিছু জিনিস আমরা ভুল করি, কোনো কিছুটা আমরা অচেতন মনে বা অসচেতন মনে আমাদের হয়ে যায়। সুতরাং কনসিয়াস এবং আনকনসিয়াস মাইন্ড দুটোই কিন্তু এখানে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, কোয়েশ্চন নাম্বার 8। ক্লাসটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের যদি ক্লাস আপনাদের আরও পেতে চাই বা আপনাদের যদি এই ধরনের ক্লাসের প্রয়োজন হয় এডুকেশন সাইকোলজির উপর, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা পরবর্তীতে কন্টিনিউ করব এবং অনেকগুলো প্রশ্ন ডিসকাস করব, অনেকগুলো কনসেপ্ট ডিসকাস করব, যাতে করে আপনারা 50-এর মধ্যে একটা ভালো নম্বর আপনারা গেইন করতে পারেন। The subject matter of general psychology is which of the following? নিচের কোনটি মনোবিজ্ঞানের একটা সাবজেক্ট ম্যাটার? সাধারণ মনোবিজ্ঞানের সাবজেক্ট ম্যাটার। The subject matter of general psychology is which of the following? নিচের কোনটি একটি সাধারণ মনোবিজ্ঞানের থিম বা বিষয়বস্তু বলতে পারি? অ্যানিম্যাল বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ার ইজ জেনারেল, বিহেভিয়ার অফ প্ল্যান্টস, নাকি অল অফ দ্য অ্যাবাভ?
তো জেনারেল সাইকোলজি কী নিয়ে গবেষণা করেছিল বা তার সাবজেক্ট ম্যাটার কী ছিল? এটা ছিল মানুষের ব্যবহার, সাধারণত মানুষের ব্যবহার। সুতরাং অপশন বি এখানে হয়ে যাবে কারেক্ট আনসার। এটা ছিল আমাদের কারেক্ট আনসার। পরবর্তী দেখি, এডুকেশনাল সাইকোলজি ইজ এ ব্রাঞ্চ অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং? শিক্ষাগত মনোবিজ্ঞান নিচের কোনটির শাখা? ফিলোসফি, সোশ্যাল সায়েন্স, বায়োলজি নাকি জেনারেল সাইকোলজি? এডুকেশনাল সাইকোলজিটা কার ব্রাঞ্চ? এডুকেশনের, আচ্ছা প্রথমে ফিলোসফির একটা সাবজেক্ট বা ফিলোসফির একটা পার্ট ছিল সাইকোলজি। আর সাইকোলজির একটা পার্ট হলো জেনারেল সাইকোলজি। তার মানে এটা কারেক্ট আনসার, এডুকেশনাল সাইকোলজি, দুঃখিত, সাইকোলজির একটা পার্ট হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে কি? জেনারেল সাইকোলজি ইজ দ্য রাইট আনসার। তো এই প্রসঙ্গে আমরা একটু দেখি কি বলেছে, দেখুন, দ্য ব্রড স্টাডি অফ বেসিক প্রিন্সিপল, প্রবলেম অ্যান্ড মেথড আন্ডারলাইং দ্য সায়েন্স অফ সাইকোলজির মধ্যে কী কী রয়েছে আমরা দেখি। ইনক্লুডিং এরিয়াস সাচ এস বিহেভিয়ার রয়েছে, হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এমোশন, মোটিভেশন, লার্নিং, দ্য সেন্স, পারসেপশন, থিঙ্কিং প্রসেস, তারপর মেমোরি, ইন্টেলিজেন্স, পার্সোনালিটি থিওরি, সাইকোলজিক্যাল টেস্টিং, বিহেভিয়ার ডিসঅর্ডার, সোশ্যাল বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল হেলথ। এই সবগুলোই কিন্তু আমাদের এই বেসিক প্রিন্সিপলের মধ্যে রয়েছে। ঠিক আছে, বেসিক প্রিন্সিপলের এই যে সায়েন্স অফ সাইকোলজি, যার মধ্যে সেই সবগুলো জিনিস রয়েছে। নেক্সট কোয়েশন দেখি, ইন দ্য পাস্ট সাইকোলজি ওয়ার ডিসকাস ফ্রম দ্য ডোমেন অফ হুইচ অফ দ্য ফলোয়িং? আমি মাত্র কিন্তু আনসারটা বলে দিয়েছি। তো কোয়েশ্চেন নাম্বার 10 কারেক্ট আনসার কী হতে পারে বলুন তো? অতীতে নিচের কোন বিভাগ থেকে মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করা হতো? ইন দ্য পাস্ট সাইকোলজি ওয়াজ ডিসকাসড ফ্রম দ্য ডোমেইন অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং? অতীতকালে কোন বিভাগ থেকে মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করা হতো? ফিলোসফি, সাইকোলজি, বায়োলজি না স্ট্যাটিস্টিক? তো এটা কারেক্ট আনসার কি হচ্ছে? আনসার কি দেখি, এটা কারেক্ট আনসার ফিলোসফি। ঠিক আছে, এটা কারেক্ট আনসার ফিলোসফি। কেন ফিলোসফি দেখি, হোয়াইল আর্লি ফিলোসফার রিপ্লাইড অন মেথডস such as observation and logic, today's psychologists utilize scientific methodologies to study and draw conscious conclusion about human thought and behavior. যদিও প্রাথমিক দার্শনিকরা পর্যবেক্ষণ এবং যুক্তির মতো পদ্ধতির উপর নির্ভর করতেন, মনস্তাত্ত্বিকরা আজ মানুষের চিন্তা ভাবনা এবং আচরণ সম্পর্কে অধ্যয়ন এবং সিদ্ধান্ত নিতে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেন। তো আগে সর্বপ্রথমে ফিলোসফি একটা সাবজেক্ট ছিল, আর ফিলোসফির একটা পার্ট ছিল সাইকোলজি, কিন্তু বর্তমানে এটা সাইকোলজি একটা সাবজেক্ট হিসাবে পরিণত হয়েছে। এটা হচ্ছে মুদ্রা কথা। নেক্সট দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং মেথড ইজ কনসিডার্ড দ্য মোস্ট সাইন্টিফিক অ্যান্ড অবজেক্টিভ মেথড অফ স্টাডিং বিহেভিয়ার? নিচের কোনটিকে আচরণ অধ্যয়নের সবচেয়ে বৈজ্ঞানিক এবং বস্তুনিষ্ঠ পদ্ধতি হিসাবে বিবেচনা করা হয়? Which of the following method is considered the most scientific and objective method of studying behavior? আচরণের অধ্যয়নের সবচেয়ে বৈজ্ঞানিক এবং বস্তুনিষ্ঠ পদ্ধতি হিসাবে কোনটিকে ধরা হয়? অবজারভেশন মেথড, এক্সপেরিমেন্টাল মেথড, সার্ভে মেথড নাকি কেস স্টাডি মেথড? কি হতে পারে কারেক্ট আনসার? কোয়েশ্চেন 11 তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। এখানে দেখুন কি বলেছে, এখানে একটা জিনিস দেখুন, আমাদের কি করতে হবে? সাইন্টিফিক্যালি প্রুভ করতে হবে, সাইন্টিফিক্যালি মোর সাইন্টিফিক করতে হবে। তো কোনো জিনিস যদি আমাদের সাইন্টিফিক করতে হয়, কোনো জিনিসের বিজ্ঞানসম্মতভাবে যদি পরীক্ষা করে তার যাচাই করতে হয়, তখন আমাদের কি করতে হবে? এক্সপেরিমেন্ট করতে হবে, তাই কি না? আমরা যে কোনো জিনিস এক্সপেরিমেন্ট ছাড়া কি বলতে পারবো সেটা প্রমাণিত? সেটা বিজ্ঞানসম্মতভাবে সাইন্টিফিক করতে গেলে আমাদের কি করতে হবে? এক্সপেরিমেন্ট করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে এক্সপেরিমেন্টাল মেথড। বোঝা গেল? হুইচ অফ দ্য ফলোয়িং মেথড ইজ কনসিডারেড দ্য মোর সাইন্টিফিক অফ হিউম্যান স্টাডিং বিহেভিয়ার? একটা মানুষের বিহেভিয়ারকে বিজ্ঞানসম্মত রূপ দিতে গেলে আমাদের কি করতে হবে? এক্সপেরিমেন্টাল করতে হবে। সুতরাং এক্সপেরিমেন্টাল মেথড ইজ দ্য রাইট অ্যান্সার।
The experimental method is the more scientific and objective way of studying behavior. তো এই যে এক্সপেরিমেন্টাল মেথড বা পরীক্ষামূলক পদ্ধতিটা হচ্ছে আচরণ অধ্যয়নের সবচেয়ে বৈজ্ঞানিক এবং উদ্দেশ্যমূলক পদ্ধতি। ঠিক আছে, তো which is the more scientific and objective way of studying behavior, correct answer is experimental method. In this method, এই মেথডে কি করা হয় দেখি, experiment are conduct in the laboratories under controlled condition. এটি দেখুন বহু সাংঘাতিক ব্যাপারে, এক্সপেরিমেন্ট আর কন্ডাক্টেড ইন দ্য ল্যাবরেটরি। এখানে এক্সপেরিমেন্টটা কোথায় করা হয়? ল্যাবরেটরিতে করা হয়। ল্যাবরেটরি, বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষাগার রয়েছে। তো একটা বিভিন্ন নিয়ন্ত্রিত পদ্ধতি বা নিয়ন্ত্রিত অবস্থার মাধ্যমে এই পরীক্ষাগারে এই পরীক্ষা নিরীক্ষা হয়। যেহেতু সায়েন্সের ব্যাপার, তো সায়েন্সের পরীক্ষা কোথায় হবে? সায়েন্সের পরীক্ষা ল্যাবরেটরিতে হবে, সেটা সাধারণ কথা। Which of the following is not the correct statement in context of educational psychology? শিক্ষাগত মনোবিজ্ঞানের ক্ষেত্রে নিচের কোনটা সত্য নয়? এটা একটু ভাবুন তো, নিচের কোনটা সত্য নয় এটা আমাদের খুঁজে বের করতে হবে। কোয়েশ্চন নাম্বার 12। Which of the following is not the correct statement in context of educational psychology? তো এডুকেশনাল সাইকোলজির ক্ষেত্রে কোনটা কারেক্ট নয় সেটা আমাকে বলতে হবে। Educational psychology is the application of finding and theories of psychology in the field of education. Educational psychology is that branch of psychology which deals with teaching only. Educational psychology is the study of psychological aspect of educational situation. Educational psychology is a systematic study of educational growth. আচ্ছা, এডুকেশনাল সাইকোলজি, আমরা আনসার কিন্তু পেয়ে গেছি, ডাইরেক্ট আনসারটা বলে দিই। এডুকেশনাল সাইকোলজিটা কি শুধু শিক্ষকের জন্য নাকি, টিচিং শুধু পড়ানোর জন্য নাকি? না, এডুকেশনাল সাইকোলজিতে যেভাবে পড়ানোর ব্যাপার রয়েছে সেমনি শেখানোর ব্যাপার রয়েছে, লার্নারের ব্যাপার রয়েছে। এখানে বলেছে টিচিং অনলিতে, টিচিং অনলি এখানে কারেক্ট আনসার হবে না। শুধুমাত্র টিচিং করার ক্ষেত্রে আমরা কি করব? এডুকেশনাল সাইকোলজি ব্যবহার করব, এটা কিন্তু কারেক্ট আনসার হতে পারে না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার বি আমরা পেয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চন দেখি। অ্যাটেনশন ইজ অলওয়েজ, মনোযোগ সর্বদা কি হয়? সিলেক্টিভ ইন নেচার, জেনারেল ইন নেচার, নট সিলেক্টিভ, না অল অফ দ্য অ্যাবভ? অল অফ দ্য অ্যাবভ বলতে পারেন, বা এই ক্ষেত্রে আরেকটা অপশন আমরা দিতে পারি এ অ্যান্ড বি, অর্থাৎ সিলেক্টিভ জেনারেল দুটোই হতে পারে। এখানে এ এবং বি এই ধরনের পরীক্ষায় কিন্তু অপশন দিতে পারে। তো অ্যাটেনশন ইজ অলওয়েজ, মনোযোগ সর্বদা কি হয়? সিলেক্টিভ হয় না নেচার? তো ঠিক আছে, প্রকৃতিগত দিক দিয়ে আমাদের অ্যাটেনশন হবে, মনোযোগটা প্রকৃতি থেকে পাই, এটা কারেক্ট। নেচারগত দিক দিয়ে পাই, এটা সিলেক্টিভ হবে না জেনারেল হবে, এটা বলুন। দেখুন, আমি এমন একটা জায়গায় গেলাম, ঠিক আছে, আমি এমন একটা জায়গায় মধ্যখানে গিয়ে দাঁড়ালাম, অনেক দিকে অনেক কিছু চলছে, কিন্তু আমি মনোযোগ দেব নির্দিষ্ট একটা জিনিসের উপর, আমি মনোযোগ করব নির্দিষ্ট একটা কিছুর উপর, আমি মনোযোগ করব, অ্যাটেনশন করব। সবগুলোর সঙ্গে কিন্তু একসঙ্গে কি মনোযোগ করা যায় না? অসম্ভব, ইম্পসিবল। আমাকে কি করতে হবে? একটা সিলেক্টিভ কিছু একটা জিনিস সিলেক্ট করতে হবে এবং যার উপরে আমাকে অ্যাটেনশন করতে হবে। তো অ্যাটেনশনটা সর্বদা কি হয়? মনোযোগটা সর্বদা কি হচ্ছে? সিলেক্টিভ ইন নেচার। The knowledge of psychology helps the teacher in which one of the following? The knowledge of psychology, এই সাইকোলজির যে জ্ঞান বা মনোবিজ্ঞানের জ্ঞান, হেল্পস দ্য টিচার ইন হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের কোনটিতে একজন শিক্ষককে সাহায্য করবে বা শিক্ষকদেরকে সাহায্য করবে? টু নো হিজ সাবজেক্ট ম্যাটার, টু আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট বেটার, টু গেট প্রমোশন আর্লিয়ার, টু প্রিপেয়ার ফর হিজ ফিউচার।
দেখুন, টু গেট প্রমোশন আমরা করি না, ভবিষ্যতে সে কী করবে সেটা আমরা জানি না। তো দুটো অপশন পড়ে থাকলো, কী হবে কারেক্ট অ্যান্সার? টু নো হিজ সাবজেক্ট ম্যাটার, আরেকটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড সাবজেক্ট ম্যাটার। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হতে পারে? কারেক্ট অ্যান্সার হবে টু আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট বেটার। ছাত্রদের ভালো কীভাবে আমরা করতে পারি, আমাদের উদ্দেশ্য থাকে যে ছাত্রদেরকে যাতে আমরা ভালো করে শিক্ষা দিতে পারি। এটাই হচ্ছে কি সাইকোলজির একটা গুরুত্বপূর্ণ দিক। তো এই ব্যাপারে আমরা একটু এক্সপ্লেনেশনে দেখি, এক্সপ্লেনেশনে আমাদের কী দেওয়া আছে আমরা একটু দেখে নেব। টুডেজ এডুকেশনাল সিস্টেম ইজ হাইলি কমপ্লেক্স। এটা আমরা জানি, বর্তমান শিক্ষা ব্যবস্থা খুব জটিল। দেয়ার ইজ নো সিঙ্গল লার্নিং অ্যাপ্রোচ দ্যাট ওয়ার্কস ফর এভরিওয়ান। প্রত্যেকের জন্য কাজ করে এমন কোনো শেখার পদ্ধতি নাই, যেমন এমন কোনো একটা পদ্ধতি নাই, এমন একটা সিঙ্গল মেথড নাই যে ওই মেথডে যদি আমি পড়াই তাহলে সব বাচ্চাকে বোঝাতে পারবো, এই ধরনের কোনো সিস্টেম বর্তমানে নাই। বিভিন্ন ছাত্রকে বিভিন্নভাবে বোঝাতে হয়, বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের সিস্টেমে আমাকে পড়াতে হবে, অর্থাৎ মাল্টি। That's why psychologists working in the field of education are focused on identifying and studying learning methods to better understand how people absorb and retain new information. যার জন্য সাইকোলজিস্ট তারা কী করছেন, তারা এই ফিল্ডে কাজ করছেন যে তারা কী করতে পারে, ফোকাসড অন আইডেন্টিফাই, তারা আইডেন্টিফাই করতে পারে যে কোন কোন ক্ষেত্রে সমস্যা রয়েছে, শিশুরা কী ক্ষেত্রে সমস্যা রয়েছে, কিভাবে তারা শিখতে পারছে না, এবং কোন মেথডটা ফলো করলে, কোন শিক্ষার মেথডটা ফলো করলে আরও ভালো করে শিশুরা জিনিসটাকে অ্যাবজর্ব করতে পারবে, বুঝতে পারবে, এবং সে নতুন একটা ইনফরমেশন সে ভালো করে গ্রহণ করতে পারবে। তো এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি, টু আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট বেটার। বুঝতে পারলেন কীভাবে? সাইকোলজি ইজ দ্য ইন্টারপ্রিটেশন অ্যান্ড এক্সপ্লেনেশন অফ বিহেভিয়ার ইন মেন্টাল or physical term. This has been stated by whom? মনোবিজ্ঞান মানসিক এবং শারীরিকভাবে আচরণের ব্যাখ্যা, এই কথাটা কে বলেছিলেন? মনোবিজ্ঞান মানসিক বা শারীরিকভাবে আচরণের ব্যাখ্যা, এই কথাটা কে বলেছিলেন? আবার দেখি, সাইকোলজি ইজ দ্য ইন্টারপ্রিটেশন অ্যান্ড এক্সপ্লেনেশন অফ বিহেভিয়ার ইন মেন্টাল অর ফিজিক্যাল টার্ম। মনোবিজ্ঞানটা মানসিক বা শারীরিক হোক, এটা হচ্ছে তার আচরণের ব্যাখ্যা, এই কথাটা কে বলেছিলেন? কারেক্ট আনসার দেখি। এটা বলেছিলেন জেমস রস, এটা মনে রাখবেন, জেমস রুশ এই কথাটা বলেছিলেন। তো এই ধরনের কোডগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, এবং পরবর্তী ক্লাসে আমি এইগুলো নিয়ে ডিটেলস পুরো আলোচনা করব, এইভাবে ভেঙে ভেঙে আপনাদের বোঝাবার চেষ্টা করব। যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে বসে জানাবেন, এবং আপনাদের যে বন্ধুবান্ধব আছে তাদেরকে শেয়ার করবেন, কেমন? উইলিয়াম জেমস ডিফাইন্ড সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। উইলিয়াম জেমসের মতে কোনটির অধ্যয়ন হিসাবে মনোবিজ্ঞানকে সংজ্ঞায়িত করে? মাইন্ড, সোল, বডি, দ্য কনসিয়াসনেস। উইলিয়াম জেমস ডিফাইন্ড সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। তো উইলিয়াম জেমসের ডিফাইন করেছিলেন যে সাইকোলজিটা এক ধরনের স্টাডি, দ্য সাইকোলজি ইজ দ্য স্টাডি, কার স্টাডি? মাইন্ডের স্টাডি, না সোলের স্টাডি, না বডি স্টাডি, নাকি কনসিয়াসনেসের স্টাডি? কোনটার অধ্যয়ন? তো মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস বলেছিলেন এটি যে কনসিয়াসনেস, যে সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ কনসিয়াসনেস। কেন কনসিয়াসনেস? অ্যাকর্ডিং টু উইলিয়াম জেমস, often considered the father of American psychology. তো উইলিয়াম জেমসকে আমরা ওপেনলি প্রায় সময় বলতে পারি যে উনি হচ্ছেন ফাদার্স অফ আমেরিকান সাইকোলজি, আমেরিকান সাইকোলজির পিতা বা জনক হিসাবে জানা যায়। কাকে জানা যায়? উইলিয়াম জেমসকে। মাথায় রাখুন, দ্য ট্রু পারপাস অফ সাইকোলজি ইজ টু স্টাডি দ্য প্রসেস অফ কনসিয়াসনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড the functional practical aspects of human behavior and mental process. উইলিয়াম জেমসকে প্রায়শই আমরা আমেরিকান মনোবিজ্ঞানের জনক হিসাবে বিবেচিত হন। বিশ্বাস করতেন যে উইলিয়াম জেমস তিনি কী বিশ্বাস করতেন? যে মনোবিজ্ঞানের আসল উদ্দেশ্য হলো, তার মেইন পারপাস হলো, কী পারপাস? যে চেতনার প্রক্রিয়াগুলি অধ্যয়ন করা, ঠিক আছে, চেতনার যেগুলো প্রক্রিয়া আছে সেগুলিকে অধ্যয়ন করা, এবং মানুষের আচরণ এবং মানসিক প্রক্রিয়াগুলি কার্যকরী এবং ব্যবহারিক দিকগুলি শোনা। এবার চেতনা যদি কাজ করে, তো চেতন মনে কাজ করবে, যার ফলে তাকে কী করতে হবে? কনসিয়াস হতে হবে।
First, psychology lost his soul, then it lost its mind, then it's lost its consciousness. Still, it has behavior of a kind who said this. প্রথমে সাইকোলজি তার আত্মা হারিয়েছে, পরে মন হারিয়েছে, তারপর চেতনা হারিয়েছে, এখন শুধু আচরণটাই বেঁচে আছে। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে যে সাইকোলজি অ্যাজ এ আর্লিয়ার ডিফাইন্ড অ্যারিস্টটল এবং প্লেটোর দিনে বা অ্যারিস্টটল এবং প্লেটোর ব্যাখ্যা মতে সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ সোল অ্যান্ড মাইন্ড। ঠিক আছে, অ্যারিস্টটল এবং প্লেটো মানে একদম কী বলবো আর্লিয়ার স্টেজ বা স্টার্টিং স্টেজে অ্যারিস্টটল এবং প্লেটো বলেছিলেন যে সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ সোল অ্যান্ড মাইন্ড, যে সাইকোলজি হচ্ছে আত্মা এবং মনের বিজ্ঞান। সাইকোলজি আত্মা নিয়ে স্টাডি করে এবং মন নিয়ে স্টাডি করে, কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে সাইকোলজি পরবর্তীতে তার আত্মা থেকে সে বিলুপ্ত হলো, আত্মা কেউ মানল না। তারপর তার এই যে মাইন্ড যে বলেছিলেন অ্যারিস্টটল প্লেটো, এটাও কিন্তু ডিলিট হয়ে গেল। তারপর আস্তে আস্তে তার কনসিয়াসনেসটাও চলে গেল। এখন শুধু রয়েছে যে সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ বিহেভিয়ার। তো এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন ওয়ার্ডসওয়ার্থ। এই কথাটা বলেছিলেন কে? ওয়ার্ডসওয়ার্থ এই কথাটা বলেছিলেন, সেটা মাথায় রাখবেন। ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন যে সাইকোলজি প্রথমে তার আত্মাটাকে হারিয়েছে, তারপর সে তার মনকে হারিয়েছে, তারপর সে তার বিবেককে হারিয়েছে বা চেতনাকে হারিয়েছে, এখন শুধু বেঁচে আছে, তার জন্য আচরণটাই বাকি পড়ে রইল। এই কথাটা বলেছিলেন ওয়ার্ডসওয়ার্থ। ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এই পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন আসা চাই। নেক্সট দেখি, দ্য ওয়ার্ড সাইকোলজি হ্যাজ বিন ডিরাইভড ফ্রম হুইচ ওয়ার্ড? মনোবিজ্ঞান শব্দটি নিচের কোনটি থেকে এসেছে? গ্রিক ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড নাকি ফ্রেঞ্চ ওয়ার্ড? কারেক্ট আনসার কী হবে? সাইকোলজি ডিরাইভড ফ্রম হুইচ ওয়ার্ড, একদম ভেরি ইজি। এই প্রশ্নটা যদি না জানুন ভাই তাহলে কি বলবো, দেখুন এই প্রশ্নটা আপনাকে জানতে হবে। তো এটা কারেক্ট আনসার হবে গ্রিক ওয়ার্ড। এটা আমরা একটু জাস্ট এক্সপ্লেনেশন দেখি। গ্রিক ওয়ার্ড ইজ দ্য রাইট আনসার। তো দ্য টার্ম সাইকোলজি হ্যাজ বিন ডিরাইভড ফ্রম টু গ্রিক টার্মস। সাইকোলজি শব্দটা দুটা গ্রিক শব্দ থেকে এসেছিল, দ্যাট ইজ সাইকি অ্যান্ড লগস। সাইকি মিন্স সোল অ্যান্ড লগস মিন্স সায়েন্স অর স্টাডি অফ এ সাবজেক্ট ম্যাটার। অর্থাৎ সাইকোলজি শব্দটা দুটা গ্রিক শব্দ থেকে এসেছিল, একটা হচ্ছে কি সাইকি আর একটা ছিল লগস। তো সাইকি শব্দের অর্থ হচ্ছে সোল বা আত্মা, আর লগস শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান বা স্টাডি বা অধ্যয়ন। ঠিক আছে, হ্যান্স দ্য আর্লিয়েস্ট ডেফিনেশন অফ সাইকোলজি ওয়াজ দ্য স্টাডি অফ হিউম্যান মাইন্ড অর সোল। তো এই প্রাচীনকালে সাইকোলজিকে এইভাবে ডিফাইন করা হতো যে সাইকোলজি ওয়াজ দ্য স্টাডি অফ হিউম্যান মাইন্ড অর সোল, যে কথা একটু আগে বলেছিলাম। তো এই কথাটা বাংলায় আমরা ক্লিয়ারলি লিখেছি। দেখুন, মনোবিজ্ঞান শব্দটি দুটি গ্রিক শব্দ সাইকি এবং লগস থেকে উদ্ভূত হয়েছে। সাইকি শব্দের অর্থ হচ্ছে আত্মা, লগস শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান বা অধ্যয়ন। তাই মনোবিজ্ঞানকে মানুষের মন বা আত্মার অধ্যয়ন হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল প্রাচীনকালে। আর বর্তমানে মনোবিজ্ঞানের সাইকোলজির সংজ্ঞা কি? মনোবিজ্ঞান হচ্ছে একজন আচরণের বিজ্ঞান, ইজ দ্য স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার। রুশো ওয়াজ দ্য ফাদার অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং? নিচের কোনটি রুশোর পিতা ছিলেন? এডুকেশনাল সাইকোলজি, জেনারেল সাইকোলজি, চাইল্ড সেন্ট্রিক টেন্ডেন্সি ইন এডুকেশন না অ্যাবনর্মাল সাইকোলজি? রুশো ওয়াজ দ্য ফাদার অফ হুইচ টাইপ অফ সাইকোলজি বা অ্যাকর্ডিং টু দিস অপশন? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে রুশো হলেন চাইল্ড সেন্ট্রিক টেন্ডেন্সি ইন এডুকেশনের জনক বলা হয়। তার ব্যাপারে আমরা একটু দেখি। চাইল্ড সেন্ট্রিক টেন্ডেন্সি অ্যাকর্ডিং টু রুশো, কোথায় গেল ভাই, রুক জানো ভাই। অ্যাকর্ডিং টু রুশো, চিলড্রেন ওয়ার বর্ন উইথ ন্যাচারাল ইনক্লিনেশন উইথ আর ইনহারেন্ট গুড। অর্থাৎ রুশো বিশ্বাস করতেন যে শিশুরা বাচ্চাদের স্বাভাবিক প্রবণতা জন্মের সময় থেকেই ভালো। তিনি বলতেন যে শিশুদের যেটা প্রবণতা সেটা জন্মের সময় থেকে কিন্তু ভালো নিয়ে তারা জন্মগ্রহণ করে। রুশো আর্গুস দ্যাট এ প্রপার এডুকেশন ইজ ওয়ান দ্যাট ডাজ নট include construct created by human for the purpose of controlling
আদার হিউম্যান। তো রুশো কী ব্যাপারে যুক্তি দিয়েছিলেন, তিনি দিয়েছিলেন যে একটা প্রপার এডুকেশন বা একটা সঠিক শিক্ষা হলো এই শিক্ষা যা অন্য মানুষকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে মানুষের দ্বারা তৈরি করা নির্মাণগুলিকে অন্তর্ভুক্ত করে না। সঠিক শিক্ষা হলো সেই শিক্ষা যা প্রকৃতি মানুষকে তার স্বভাব অনুযায়ী শিক্ষা দিতে পারে। অর্থাৎ এ প্রপার এডুকেশন ইজ ওয়ান দ্যাট অ্যালাউস নেচার টু টিচ হিউম্যান অ্যাকর্ডিং টু দেয়ার নেচার। তো প্রকৃতি মানুষকে যেভাবে শিক্ষা দেবে মানুষ এই শিক্ষায় শিক্ষিত হবে, এই কথাটা বলেছিলেন রুশো। তো এই জন্য এই প্রশ্নের কারেক্ট আনসার চাইল্ড সেন্ট্রিক টেন্ডেন্সি এডুকেশন। তৎসঙ্গে রুশোর সম্বন্ধে কিছু কথা আমরা জানলাম, এই ব্যাপারে পরীক্ষা কিন্তু আসতে পারে। তো তারপরে প্রশ্ন, অ্যাটেনশন ইজ অ্যান অ্যাক্টিভিটি অফ আওয়ার। মনোযোগ আমাদের একটি কার্যকলাপ। কনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড, সেমি কনসিয়াস মাইন্ড, না অল অফ দ্য অ্যাবাভ? মনোযোগ আমরা কোন মাইন্ডে দেবো, আমরা কীরকম মনে আমরা মনোযোগ দিলে আমাদের কাজে লাগে? তো মনোযোগ আমরা সবসময় কিসে দেবে? কনসিয়াস মাইন্ডে দেই। কিসব মাইন্ডে? কনসিয়াস মাইন্ডে। অর্থাৎ মনোযোগ সহকারে যদি আমরা কোনো জিনিস কনসিয়াস মানে তো সচেতনভাবে, তো সচেতনভাবে আমরা যদি কোনো জিনিসে মনোযোগ দিই তাহলে এই জিনিসটা আমাদের 100% কাজে লাগবে। তো এই ছিল আজকের ক্লাসের 20টি প্রশ্ন। আজকের প্রথম ক্লাস আমরা 20টি প্রশ্ন ডিসকাস করলাম আপনাদের জন্য। তো কেমন লাগলো? তো এই ধরনের ক্লাস আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং পরবর্তীতে এই ধরনের ক্লাস চাইলে কমেন্ট বক্সে জানান, এবং কী ধরনের ক্লাস দিলে আপনাদের হেল্পফুল হবে এজ এ আমাদের যে জিটি এবং পিজিটি টেট হতে চলেছে এই পরীক্ষার জন্য। তো কী ধরনের ক্লাস হলে আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে বলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। কমেন্টের অপেক্ষায় আমরা থাকলাম। ধন্যবাদ। জয় হিন্দ।